হ্যালো স্টুডেন্ট, আমি দেবরাজ বিশ্বাস। তোমরা দেখছো দিশার একাডেমি ইউটিউব চ্যানেল। আমরা আজ আলোচনা করব ভারতীয় সংবিধান সম্পর্কে। তো ভারতীয় সংবিধান সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছি। এর আগে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করেছি। এই মৌলিক অধিকারের ধারা 12 থেকে ধারা 35-এর মধ্যে আমরা 12 থেকে 22 পর্যন্ত আলোচনা করে দিয়েছি। তো আজ তার নেক্সট পার্ট। তো এর আগে যতটুকু যা ক্লাস হয়েছে সেটা অবশ্যই রিক্যাপ দিয়ে চলবো। তো মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার আমরা বলেছিলাম বিভিন্ন ধারণা বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো এই মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে আনা হয়েছিল? ইউএসএ থেকে আমরা এই মৌলিক অধিকারের ধারণাটা নিয়ে এসেছি। তো এই মৌলিক অধিকার আনা হয়েছে ইউএস এর সংবিধান থেকে। তো মৌলিক অধিকার কত নম্বর অংশ ছিল? অংশ নাম্বার 3, পার্ট বা অংশ কত? 3। কত থেকে কত ধারা? ধারা 12 থেকে ধারা 35। আরো একটা জিনিস বলেছি যে এই মৌলিক অধিকারের গুরুত্ব এতটাই বেশি, এই মৌলিক অধিকারকে আমাদের সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়। সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয় এই মৌলিক অধিকারকে, ম্যাগনা কার্টা। ঠিক আছে, আমরা দেখেছি মৌলিক অধিকার কতগুলো ছিল? 6 প্রকার। এই 6 প্রকার মৌলিক অধিকারের মধ্যে ছিল সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, সেটা বাদ হয়ে গেছে, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, আর হচ্ছে কি ফাইনালি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। তো এর মধ্যে আমরা দুটো প্রকার কমপ্লিট করে দিয়েছি, সাম্যের অধিকার আর হচ্ছে কি স্বাধীনতার অধিকার। তো সাম্যের অধিকার ছিল কত? ধারা 14 থেকে ধারা 18। তাহলে 12 আর 13 কত কোথায় গেল? এই 12-13 নিয়েই আলোচনা করব। তো ধারা 12 ছিল রাষ্ট্রের সংজ্ঞা। ধারা 13-তে কি ছিল? যে মৌলিক অধিকার তথা সংবিধানের পরিপন্থী কোনো আইন থাকতে পারবে না। ধারা 14-তে ছিল কি? সাম্যের অধিকার। এই সাম্যের অধিকারকে আবার দুটো ভাগে ভাগ হয়েছে, একটা আইনের দ্বিতীয় সাম্য, একটা কি আইনের দ্বারা সমান সংরক্ষণ। এবার ধারা 15, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান হিসাবে সবাই সমান। ধারা 17, ধারা আগে 16তে কি ছিল? সরকারি চাকরিতে সমান অধিকার। ধারা 17 খুবই গুরুত্বপূর্ণ ধারা, সেটা হচ্ছে কি আমাদের অস্পৃশ্যতা দূরীকরণ। ধারা 18 কি ছিল? পদবি বা খেতাব বর্জন। এই হচ্ছে আমাদের ধারা 18, 14 থেকে ধারা 18। আর এই পর্যন্ত আলোচনা হয়েছে কাকে নিয়ে? সাম্যের অধিকার। নেক্সট ছিল স্বাধীনতার অধিকার। এই স্বাধীনতার অধিকার ছিল কত? ধারা 19 থেকে ধারা 22। 19 নম্বর ধারাকে কি বলা হতো? সংবিধানের মেরুদণ্ড। আর মেরুদণ্ড কিন্তু শুধু শুধু বলা হয়নি। যারা আগের ভিডিওটা দেখে নিয়েছো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এই যে মেরুদণ্ড বলা হয়েছে কেন। কারণ এই স্বাধীনতার অধিকারের মধ্যে আমাদের 6 প্রকারের অধিকারের কথা বলা হয়েছে। আর সেই 6 প্রকার অধিকার কি করে মুখস্থ থাকে, কি করে কি হয়, সেটা তোমাকে আমি বলে গেছি বিশ্লেষণ করে। যদি কেউ ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ভিডিও দেখে আসবে, ঠিক আছে? না হলে তুমি বুঝতে পারবে না, ভিডিও দেখে হলেও লাভ নেই, ঠিক আছে? তো অবশ্যই আমি চাই কিছু অ্যাক্টিভ স্টুডেন্ট যারা অ্যাক্টিভলি ভিডিও দেখবে, নোটস করবে, তাদের জন্যই আমি, না হলে ভিডিওটা কোনো দরকার নেই, ঠিক আছে? ক্লিয়ার? আমি কিন্তু মাঝে মাঝে প্রিভিয়াস যে আলোচনা হয়েছে তার উপর কোশ্চেনও ধরবো, দেখবো যে কারা কারা ঠিকঠাক করে ভিডিওটা দেখে নিয়েছে, ঠিক আছে? তো আমরা দেখেছিলাম ধারা 19 চলে গেল। এবার দেখবো ধারা 20। ধারা 20-তে ছিল কি? অপরাধ এবং অপরাধী সংক্রান্ত অধিকার। আরো একটা ধারা ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে কি ধারা 21। ধারা 21-এ ছিল জীবন এবং নিরাপত্তার অধিকার। আর ধারা 21-এর এ কি ছিল? নতুন ভাবে অ্যামেন্ড হয়েছিল, সেটা হচ্ছে আমাদের সংবিধানের শিক্ষাকে মৌলিক অধিকার আনা হয়েছে। তার মানে কি? যে বিনা বেতনে অর্থাৎ অবৈতনিক শিক্ষাকে মৌলিক অধিকার আনা হয়েছে, সেটা হচ্ছে 6 থেকে 14 বছর শিশুদেরকে বিনামূল্যে শিক্ষা প্রদান এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে? তো এরপরে নেক্সট দেখেছিলাম সেটা হচ্ছে ধারা 22। ধারা 22 ছিল কি? গ্রেপ্তার সংক্রান্ত অধিকার। এইগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা নেক্সট আলোচনায় যাব, সেটা হচ্ছে কি? শোষণের বিরুদ্ধে অধিকার। তাহলে আমাদের যেটা ছিল 3rd নাম্বার ক্যাটাগরি, সেটা হচ্ছে কি? শোষণের বিরুদ্ধে অধিকার। বিরুদ্ধে অধিকার। এখন কিন্তু কোশ্চেন প্যাটার্ন অনেকটাই চেঞ্জ। যদি বলা হয় শোষণের বিরুদ্ধে অধিকার কত থেকে কত, তাহলে তোমাকে বলতে হবে ধারা 23 থেকে ধারা 24। এই যে ধারা 23 থেকে ধারা 24, তাহলে অবশ্যই ধারা 23 এক কথা, 24 একরকম কথা আছে। কি কি আছে? প্রথম আমরা দেখব ধারা 23। এই ধারা 23-এ কি বলা হয়েছে? ধারা 23 অবশ্যই ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে। কেন? কারণ এই ধারা 23-এ বলা হয়েছে মানুষ ক্রয় বিক্রয় নিষিদ্ধ। তার মানে কেন ওই কথা বলা হয়েছে? কারণ আমরা দেখবো আগে যে সুলতানি যুগ, মুঘল যুগ, তখন কি হতো? তখন মানুষ দাস হিসেবে, কৃতদাস হিসেবে ক্রয় বিক্রয় করা হতো। তাই জন্য এখন
এই যে ভারতীয় সংবিধান আমাদেরকে মানুষ ক্রয় বিক্রয় করার নিষিদ্ধকরণ বা নিষিদ্ধ করে দিয়েছে। আর সেটা কত নম্বর ধারায় বলেছে? ধারা 23। তাহলে মানুষ ক্রয় বিক্রয় নিষিদ্ধ। এইখানে আরো একটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কি, যে কাউকে জোর করে বা বলপূর্বক বিনা পারিশ্রমিকে কাজে লাগানো যাবে না। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, সেটা কি, যে বিনা পারিশ্রমিকে বলপূর্বক কাউকে কাজে লাগানো যাবে না। বিনা পারিশ্রমিকে বলপূর্বক বলপূর্বক কাজে লাগানো যাবে না, লাগানো যাবে না। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখবে যে এইখানেই একটু জিনিস আমাদের সংবিধান ঠিক করে নিয়েছে। কেন? তৎকালীন যে যারা সংবিধান প্রণেতা, তাদের যে মস্তিষ্ক পাওয়ার, সেটা দেখে তুমি চিন্তা করতে পারবে না। কথা হচ্ছে কি, এখানে বলেছে যে বিনা পারিশ্রমিকে বলপূর্বক কাজে লাগানো যাবে না, কিন্তু আমাদের দেশে বা রাষ্ট্রের দরকারে এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এই যে সাধারণ পাবলিক, এই পাবলিককে কাজে লাগাতে হবে রাষ্ট্রের হিতের জন্য। তখন কি করতে হবে? তখন কিন্তু সংবিধানে এখানে আরো একটা কথা যুক্ত করা হয়েছে, যেটা হচ্ছে কি, রাষ্ট্র যদি চায় তাহলে কিন্তু জোর করে কাজে লাগাতে পারে এবং তার জন্য বেতন নাও দিতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে কি, বিরূপ পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি যখন তৈরি হবে তখনকার জন্য এখানেই কিন্তু বলা হয়েছে যে রাষ্ট্র যদি চায়, রাষ্ট্র চাইলে অবশ্যই পারবে, রাষ্ট্র চাইলে পারবে। আর রাষ্ট্র তো শুধু শুধু করবে না, কারণ কিন্তু দেখাতে হবে, পারফেক্ট কারণ যদি থাকে। যে রাষ্ট্রের, মনে করো এমন কিছু হয়েছে যে চীনের সাথে ভারতের যুদ্ধ লেগে গেছে, তাহলে আমাদের চীনের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে সেনা অবশ্যই সাপ্লাই দিতে হবে। আর সেনাবাহিনী, মনে করো প্রচুর সেনাবাহিনী মারা গেছে বা আরো লাগবে, তো সেই সিচুয়েশনে কি হবে, যে আমাদের মনে করো গ্রামে নামবে, যে লম্বা লম্বা জিডির জন্য খাটছে তাদেরকে তুলে নিয়ে চলে যেতে পারে। তখন কিন্তু বলা যাবে না যে আমাকে কেন তুলে নিচ্ছ, মৌলিক অধিকার রয়েছে, বলপূর্বক বিনা পারিশ্রমিকে কাজে লাগানো যাবে না। কিন্তু তখন দেখিয়ে দেবে এটা রাষ্ট্র যদি চায় তাহলে অবশ্যই কি পারবে। সবকিছু কিন্তু একটু যুক্তিসঙ্গত আছে। আচ্ছা, এটা গেল ধারা 23। ধারা 24-এ, ধারা 24 তো আরো ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, এক্সাম ওরিয়েন্টেড। দু তিনটে ধারা যেটা ইম্পর্টেন্ট, যেমন ধারা 17, ধারা 21, ধারা 19, সেরকম একটা কি ধারা 24। এখানে বলা হয়েছে শিশু শ্রম নিষিদ্ধকরণ, শিশু শ্রম নিষিদ্ধকরণ, নিষিদ্ধকরণ। তার মানে শিশুদেরকে কোথায় শ্রমে লাগানো যাবে না। বিশেষ করে প্রাধান্যতা দেওয়া হয়েছে কি, যে ঝুঁকিপূর্ণ স্থানে কাজে নিয়োগ করা যাবে না। কাদের? 6 থেকে 14 বছর শিশুদের কখনোই ঝুঁকিপূর্ণ স্থানে কাজে লাগানো যাবে না। এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা দেখব আমাদের ভারতীয় একজন নাগরিক, মধ্যপ্রদেশের কৈলাস সত্যার্থী। এই কৈলাস সত্যার্থী বাসপান বাঁচাও আন্দোলন শুরু করেন কত সালে? 1980 সাল থেকে ওনার এই আন্দোলনটা শুরু। ইনি প্রচুর যে এই শিশু শ্রমিক বিভিন্ন জায়গা থেকে যারা বঞ্চিত, তাদেরকে তুলে নিয়ে এনে শিক্ষার ব্যবস্থা, সুন্দর তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছে। তো এই যে আন্দোলন, এর নাম হচ্ছে কি বাসপান বাঁচাও আন্দোলন। এই আন্দোলনটা কার হাত ধরে হয়েছে? সেটা হচ্ছে কৈলাস সত্যার্থী। তোমাদের কাছে আমার কোশ্চেন থাকবে, এই কৈলাস সত্যার্থী কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? আমাদের ভারতের নাগরিক, মধ্যপ্রদেশের নাগরিক, ইনি এই যে এনার কর্মকাণ্ডের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। এটাও বলে যাচ্ছি, মালালা ইউসুফজাইয়ের সাথে সংযোগে একই সাথে একই বছরে কিন্তু ইনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। তোমাদের কাছে কোশ্চেন থাকলো, কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কে? আমাদের কৈলাস সত্যার্থী। ক্লিয়ার? আচ্ছা, এই গেল আমাদের কি শোষণের বিরুদ্ধে অধিকার। ধারা কত? ধারা 23 থেকে ধারা 24। তাহলে ধারা 23-এ কি ছিল? মানুষ ক্রয় বিক্রয় নিষিদ্ধ, আর বিনা পারিশ্রমিকে বলপূর্বক কাজে লাগানো যাবে না, কিন্তু রাষ্ট্র যদি চায় তার হিতের জন্য অবশ্যই এই সুযোগটা নিতে পারে। পরে কি? ধারা 24, শিশু শ্রম নিষিদ্ধকরণ। কারণ 6 থেকে 14 বছরের শিশুদের কখনো ঝুঁকিপূর্ণ স্থানে, যেমন বাজির কারখানা, মাইনিং, এইসব করানো কিন্তু যাবে না। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা দেখব যে পরবর্তী যে আমাদের অধিকার, যে আমাদের অধিকার ছিল মৌলিক অধিকারের, সেই মৌলিক অধিকারের নেক্সট যে প্রকারভেদ, সেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। খুবই গুরুত্বপূর্ণ অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার।
ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর ধর্মীয় স্বাধীনতার অধিকার কত থেকে? ধারা 25 থেকে ধারা অবশ্যই 28। এখান থেকে এই 25, 26, 27, 28 আলোচনা আছে কিসের? ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো ধর্মীয় স্বাধীনতার অধিকার একটা কথা বলছি যে আমাদের যখন প্রাথমিক, আমাদের ভারত দেশ অবশ্যই ধর্ম নিরপেক্ষ, কিন্তু এই ধর্ম নিরপেক্ষ কথাটি আমাদের সংবিধানে লিপিবদ্ধ ছিল না। এটা 42তম সংবিধান সংশোধনী 1976 সালে এই ধর্ম নিরপেক্ষ কথাটি ভারতের প্রস্তাবনায় লিপিবদ্ধ হয়েছিল। সালটা আমি লিখে দিচ্ছি, 1976, 42, 42 সেকেন্ড 42nd অ্যামেন্ডমেন্ট, মনে করো অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। তাহলে কত সাল? 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই ধর্ম নিরপেক্ষ এই কথাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। তো ধর্মীয় স্বাধীনতা অধিকার, কি কি স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে? ধারা 25 থেকে আমরা দেখবো ধারা কত? ধারা 28। প্রথমে দেখবো ধারা 25। এই ধারা 25-এ কি রয়েছে? ধারা 25-এ রয়েছে যে মানুষ, যে কোনো ব্যক্তি তার বিবেক এবং বিশ্বাস মতে যে কোনো ধর্ম গ্রহণ এবং ধর্মাচরণ করতে পারে। বিবেকের স্বাধীনতা অনুসারে, একটাই কথা, বিবেকের স্বাধীনতা অনুসারে যে কোনো ধর্ম গ্রহণ এবং ধর্মাচরণ করতে পারবে। তাহলে এই হচ্ছে আমরা দেখবো ধারা 25 কি আমাদের যে আসল যে ধর্মীয় স্বাধীনতা অধিকার, মানে আমরা যে ধর্ম নিরপেক্ষ দেশে থাকি, এই ধর্ম নিরপেক্ষ দেশের মধ্যে আমার বিবেকে যা সায় দেবে আমি সেই ধর্ম গ্রহণ এবং ধর্মাচরণ বা আচার অনুষ্ঠান পালন করতে পারবো। ঠিক আছে, এই অধিকারটা দেওয়া হয়েছে কত? ধারা 25-এ। এরপরে দেখবো ধারা 26। ধারা 26 বলছে কি বলো? একটা সিকোয়েন্স অনুযায়ী, এখানেও সিকোয়েন্স অনুযায়ী আমি আলোচনা করে দেবো। ধারা 25-এ বলেছে বিবেকের স্বাধীনতা অনুসারে যে কোনো ধর্ম গ্রহণ। আচ্ছা বলো, ধর্ম গ্রহণ করলে চলবে? ওই ধর্মীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধর্ম সংস্থান স্থাপন করতে হবে, যেমন মন্দির, মসজিদ, এইগুলোতে স্থাপন করতে হবে। আর এগুলো স্থাপন করার জন্য তো জমি জায়গা লাগবে। তো এই যে 26 নম্বর ধারা বলা হয়েছে কি, যে ধর্মীয় সম্প্রদায়ভুক্ত লোক তাদের নিজস্ব কি বা তাদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে এবং তার জন্য যে স্থাবর অস্থাবর তার রক্ষণাবেক্ষণ করতে পারবে। তাহলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন এবং সম্পত্তি স্থাবর অস্থাবর রক্ষণাবেক্ষণ। তার মানে সেই ধর্মীয় সম্প্রদায়কেই বলা হয়েছে যে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠান স্থাপন করো এবং সেই ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করার জন্য কি লাগবে? জায়গা জমি এগুলো লাগবে, তাদের তদারকি রক্ষণাবেক্ষণ সবকিছুর ভার সেই ধর্মীয় সম্প্রদায়ভুক্ত লোকেদের। ঠিক আছে, এটা ছিল ধারা 26। এবার ধারা 27। ধারা 27 দেখো, ধারা 27 ছিল কি? এই যে বলো একদম সিকোয়েন্স, প্রথমে ধর্মগ্রহণ, ধর্ম প্রতিষ্ঠান স্থাপন, প্রতিষ্ঠানে সেখানে বিভিন্ন রকম কি করতে হবে? আচার অনুষ্ঠান করতে হবে। আর অনুষ্ঠানের জন্য কি লাগবে? টাকা পয়সা। আর টাকা পয়সা তুলতে হবে অবশ্যই জোর করে, ধর্মীয় ক্ষেত্রে চাঁদা আদায় নিষিদ্ধকরণ। তাই এখানে মেইন কথা বলা হচ্ছে জোর করে চাঁদা আদায় নিষিদ্ধকরণ। চাঁদা আদায় নিষিদ্ধ করণ। তাহলে জোর করে চাঁদা আদায় করা যাবে না, কিন্তু আমরা হাটে মাঠে দেখি কি হয়, জোর করে চাঁদা আদায় চলছে। এগুলো কিন্তু ঠিক না, এটা আমাদের মৌলিক অধিকারের পরিপন্থী হয়ে যাচ্ছে। তাহলে এখানে গেল ধারা 27। আরো একটা বলা যায় কি, যে 27 নম্বরে বলা আছে ধর্মীয় ক্ষেত্রে যে আয় সেটা কর মুক্ত, এর ক্ষেত্রে কোনো ট্যাক্স লাগে না। কিসের আয়ের ক্ষেত্রে? ধর্মীয় ক্ষেত্রে আয়ের কোনো ট্যাক্স লাগে না। তাহলে ট্যাক্স ফ্রি ইনকাম, ট্যাক্স ফ্রি ইনকাম কার? অবশ্যই ধর্মীয় ক্ষেত্রে ট্যাক্স ফ্রি ইনকাম চলে গেল। এবার আমরা দেখব যে ধারা 28। ধারা 28 খুবই ইম্পর্টেন্ট। ধারা 28 কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ধারা 28 ছিল কি? ধারা 28-এ যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি অনুদান প্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। এই হচ্ছে ধারা কি? ধারা 28। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে
শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না, ধর্ম শিক্ষা নিষিদ্ধ। ধর্ম শিক্ষা নিষিদ্ধ কোথায়? সরকারি অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। এই হচ্ছে আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার। কত? ধারা 25 থেকে ধারা 28। আমি আরেকবার বলছি, ধারা 25, আমার বিবেকের স্বাধীনতা মতে যে কোনো ধর্ম গ্রহণ করতেই পারি। ধর্ম গ্রহণ করলাম, ধর্ম আচরণ করতে হবে, তার জন্য কি বিভিন্ন আচার অনুষ্ঠান বা উৎসব পালন করতে হবে। আর সেই উৎসবের জন্য প্রতিষ্ঠান লাগবে তো, আর সেই প্রতিষ্ঠানের জন্য জায়গা জমি লাগবে তো। তাহলে সেই প্রতিষ্ঠান স্থাপন এবং জায়গা জমি সংরক্ষণের দায়িত্ব কাদের? ওই ধর্মীয় সম্প্রদায়ের। পরেরটা দেখবো কি, ধর্মীয় ক্ষেত্রে যে আয় সেটা কি কর মুক্ত এবং জোর করে চাঁদা আদায় করা যাবে না। আর লাস্ট করেছি কি, সেটা ইম্পর্টেন্ট, ধারা 28, সরকারি অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কখনো ধর্ম শিক্ষা দেওয়া যাবে না। ঠিক আছে, এটা আমাদের গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। সেটা কি? ধর্মীয় স্বাধীনতার অধিকার। এর নেক্সট পার্ট আমরা দেখব কি, সেটা হচ্ছে শিক্ষা ও সংস্কৃতির অধিকার। নেক্সট পার্ট হচ্ছে আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়বে শিক্ষা ও সংস্কৃতির অধিকার। আর শিক্ষা সংস্কৃতির অধিকার কত? অবশ্যই তোমাকে বলে রাখবো, 29 থেকে 30 এই দুটো ধারা রয়েছে কি, শিক্ষা এবং সংস্কৃতির অধিকার। তাহলে এখানে দুটো ধারা, তা সেটা আলোচনা করব। প্রথম দেখবো কি, ধারা 29। ধারা 29-এ কি বলা হয়েছে? ধারা 29-এ বলা হয়েছে কি, আমাদের ভারতের যে কোনো জায়গায় বসবাসকারী ব্যক্তি তাদের নিজস্ব ভাষা, লিপি, তাদের যে সাংস্কৃতিক উৎসব, এই সব নিজেদের দেখভাল করার দায়িত্ব কাদের? শুধুমাত্র সেই সব সম্প্রদায়ভুক্ত লোকের। যে কোনো জায়গায় ভারতের মধ্যে বসবাসকারী যে কোনো ব্যক্তি নিজেদের ভাষা, আমরা বাংলা ভাষাভাষী লোক, তাহলে বাংলা ভাষা কিভাবে উন্নত হয়, কিভাবে বাংলা ভাষা সংরক্ষিত থাকে, সেটা দেখভালের দায়িত্ব কাদের? আমাদের। ঠিক আছে, ভাষার উন্নয়ন, বিভিন্ন রকম অনুষ্ঠান, আমাদের যেমন দুর্গাপূজা, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সব অনুষ্ঠান এদের এই দেখভাল এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব সম্পূর্ণ কাদের? আমাদের। তাই জন্য শুধুমাত্র বাঙালি না, যে কোনো সম্প্রদায়ভুক্ত লোকের ভাষা, লিপি, তারপর তাদের নিজেদের কৃষ্টি কালচার, এগুলো তাদেরই সংরক্ষণের কি দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ধারা 29। ধারা 30-এ কি রয়েছে দেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট না, তাই জন্য আমি আলোচনা করে দিচ্ছি এভাবে। ঠিক আছে, ধারা 30-এ বলা হয়েছে কি, এটা ইম্পর্টেন্ট। একটু আগে বলেছিলাম সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যাবে না, কিন্তু এই 30 নম্বর ধারা একটু ইম্পর্টেন্ট। এখানে কি বলা হয়েছে? তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, ধর্মীয় ক্ষেত্রে যদি শিক্ষা দেওয়া যাবে না সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, তাহলে মাদ্রাসাগুলো কেন হয়েছে? মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র কার ধারা? এই ধারা 30-এর জোরে হয়েছে। কারণ বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত হয়, সেটা ভাষাভিত্তিক হোক বা ধর্মক্ষেত্রে হোক, সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিজস্ব বা আলাদাভাবে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে। এখানেই কিন্তু দেওয়া হয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায় আলাদা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে, আলাদা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে। আর শুধুমাত্র স্থাপন করলে চলবে না, সরকারি যে প্রতি বছর বাজেট পেশ হয়, এই বাজেটের থেকে ন্যূনতম বাজেট এখানেও দিতেই হবে। ঠিক আছে, সরকারি হস্তক্ষেপ এখানে রাখতে হবে। এই হচ্ছে আমাদের ধারা 29 আর 30। কি ছিল? শিক্ষা এবং সংস্কৃতির অধিকার। এইবার দেখবো ধারা 31, যে ধারাটা আমাদের সংবিধান থেকে বাদ, সংবিধান থেকে না, মৌলিক অধিকার থেকে বাদ হয়েছে। কততম সংবিধান সংশোধনী? সেটা হচ্ছে 44তম সংবিধান সংশোধনী। কত সাল? 1978 সালে। এটা আমি আগের যে ভিডিওটা সেটা একটু মিস্টেক হয়ে গেছিল, 1976 বলেছিলাম, না 1976 না, 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের এই সম্পত্তির অধিকার থেকে, মৌলিক অধিকার থেকে বাদ হয়েছে। ঠিক আছে, আমাদের লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট যে ধারা, সেটা হচ্ছে কি, আমাদের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এটা খুব ইম্পর্টেন্ট, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। আর এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কত? ধারা 32 থেকে ধারা 35। এই যে চারটে ধারা, এই চারটে ধারার মধ্যে রয়েছে কি, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। কিন্তু সাংবিধান প্রতিবিধানের অধিকার না, এত থেকে এত বলার দরকার নেই, তোমাকে এটুকু মাথায় রাখতে হবে, যদি বলে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কত নম্বর ধারা, একটা চেয়েছে তো, তার মানে কত? ধারা 32। তো
তো আমরা ধারা 32টাই পড়বো, আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা ধারা। কারণ এই যে 32 নম্বর ধারা, এই 32 নম্বর ধারাকেই বলা হয়েছে কি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাংবিধানিক প্রতিবিধান কেন? দেখো, আমি আগেই বলেছি যারা সংবিধান লিখেছেন তাদের অন্য রকম ক্ষমতা ছিল, তাদের বুদ্ধিমত্তা দেখেই আমরা এখন হতবাক হয়ে যাই। কেন হয়ে যাই? দেখো, মৌলিক অধিকার আমরা জানি, মৌলিক অধিকার কি বিচারযোগ্য? বলেছিলাম প্রথম দিনে বিচারাধীন, বিচারযোগ্য। মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে আমরা কি করতে পারি? আমরা রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে মামলা করতে পারি। তার মানে এটা তো জাস্টিসিয়েবল। আর জাস্টিসিয়েবল শুধুমাত্র এই মৌলিক অধিকার দিয়ে রেখেছে সেটাই নয়, মৌলিক অধিকারকে সংরক্ষণ করতে হবে, আর সংরক্ষণ করার জন্যই কত রয়েছে? ধারা 32। তাই জন্য এই ধারাটা এতটা ইম্পর্টেন্ট। তার জন্য ডক্টর বি আর আম্বেদকর, সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর এই ধারা 32কে সংবিধান হৃদয় এবং আত্মা বলেছেন। তাহলে এই 32 নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর কি সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। হৃদয় এবং আত্মা বলে আখ্যা দিয়েছেন কাকে? এই 32 নম্বর ধারাকে। তো এই 32 নম্বর ধারা আমাদের কি বলা হয়? সংবিধানের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারের রক্ষাকর্তা। শুধুমাত্র মৌলিক অধিকার দিয়েই রাখেনি, মৌলিক অধিকারকে সংরক্ষণ করার জন্য ধারা 32। আর ধারা 32 বলে আমরা কোথায় যেতে পারি? সুপ্রিম কোর্ট। আর 226 নম্বর ধারা বলে আমরা হাইকোর্টে যেতে পারি। ঠিক আছে, তাহলে দেখবো এই যে ধারা 32, এই ধারা 32 নম্বর বলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই পদক্ষেপকে বলা হয় কি? রিট। তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। আর এই রিট করকম 5 প্রকার রিট জারি করতে পারে। এই রিট গুলো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রথম 2-3টে যা হবে সেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখন একটু রিট গুলো আলোচনা করব। সেটা হচ্ছে কিসের রিট? এই সংবিধান রক্ষা করার জন্য বা মৌলিক অধিকার রক্ষা করার জন্য যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রিট জারি করে। তাহলে লিখবো কি? রিট। রিট কয় প্রকার? 5 প্রকার। তাই 5 প্রকার রিট জারি করতে পারে। আর এই 5 প্রকার রিটের মধ্যে প্রথমটা হচ্ছে কি? 1 নাম্বার পাবো, সেটা হচ্ছে হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস, যার বাংলা হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ। অবশ্যই লিখে নাও, হেভিয়াস কর্পাস কথার অর্থ কি? বন্দি প্রত্যক্ষীকরণ। এটা পরীক্ষায় আসে। হেভিয়াস কর্পাস কথার অর্থ কি? বন্দি প্রত্যক্ষীকরণ। প্রত্যক্ষীকরণ। আরো যদি ভালো বাংলায় বলতে হয় বা প্রচলিত বাংলায় বলতে হয়, সেটা কি? সশরীরে হাজির করা। কখন? আমি আগেই আলোচনা করেছি, কোনো আসামিকে যদি থানায় 24 ঘন্টার বেশি আটকে রাখে, তার ক্ষেত্রে ওই যে আসামি তার পরিবারের লোক কি করতে পারে? কোর্টে গিয়ে হেভিয়াস কর্পাস বা এই বিরুদ্ধে মামলা করবে। তখন কি করবে? কোর্ট তখন হেভিয়াস কর্পাস জারি করবে। ঠিক আছে, বা বন্দি প্রত্যক্ষীকরণ। সশরীরে হাজির, ওই যে আসামি তাকে ধরে নিয়েছো, তাকে মেরে ফেলেছো না কি করেছো, তাকে আমার সামনে হাজির করাও, সশরীরে হাজির। এই যে, তাই জন্য 5 প্রকার রিটের মধ্যে প্রথমটা কি? হেভিয়াস কর্পাস। খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 2, তার নাম হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস। তাহলে এই ম্যান্ডামাস, যার কথার অর্থ হচ্ছে পরমাদেশ। পরমাদেশ। তাহলে এই ম্যান্ডামাস বা পরমাদেশ এটা কখন জারি করবে? এটা জারি করবে কখন? যখন কোনো সরকারি কর্মচারী তার নিজের কাজে ফাঁকি দিচ্ছে। কোনো সরকারি প্রতিষ্ঠান বা কর্মচারী তার বিরুদ্ধে যে আদেশ জারি করা হয় তার নামে কি? ম্যান্ডামাস। মানে মনে করো কোনো সরকারি কর্মচারী তার নিজের কাজে ফাঁকি দিচ্ছে, সেই রিপোর্টটা চলে গেছে মনে করো কোর্টে, আর তার বিরুদ্ধে যে রিটটা জারি হবে সেটা কি? ম্যান্ডামাস বা পরমাদেশ। নেক্সট হচ্ছে মনে করো একটা আছে যার নাম কো ওয়ারেন্টো। এরকমই কিন্তু ইংলিশ বিশেষ করে ল্যাটিন থেকে এসছে, তাই জন্য কো ওয়ারেন্টো। এই কো ওয়ারেন্টো কথা অর্থ হচ্ছে অধিকার পৃষ্ঠা। অধিকার পৃষ্ঠা অর্থাৎ আরো যদি প্রকাশ করা যায় সেটা হচ্ছে কি? কোন অধিকারে। কোন অধিকারে। তাহলে কো ওয়ারেন্টো কথার অর্থ হচ্ছে কি? অধিকার পৃষ্ঠা বা কোন অধিকারে। আর কোন অধিকারে বাংলা ভাষা যদি বলতে হয়, মেইন কথা কোন সরকারি কর্মচারী তার পদে তিনি বৈধ কি না এটা যাচাই করার জন্যই কিন্তু কো ওয়ারেন্টো জারি হয়। মেইন কথা, কিছু কিছু আধিকারিকগণ আছে
তার যা ক্ষমতা তার থেকে একটু অতিরিক্ত বেশি বেশি ক্ষমতা ফলিয়ে ফেলে, আর তার জন্যই তার নিজের ক্ষমতার পদে বজায় রাখার জন্যই কি এই কো ওয়ারেন্টও জারি করা হয়। বা কোন অধিকারে তুমি ওখানে কাজ করছো, তোমার যেখানে দায়িত্ব তুমি সেখানে গিয়ে কাজ করো, ঠিক আছে? এই হচ্ছে কো ওয়ারেন্ট। এরপরে একটা আসে যার নাম হচ্ছে প্রোহিবিশন। প্রোহিবিশন, আর প্রোহিবিশন কথার অর্থই কি? প্রতিষেধ বা নিষেধ করা। প্রতিষেধ, প্রতিষেধ বা নিষেধ করা। আর নিষেধ করবে কাকে? এটা বলো, এগুলো কিন্তু জনগণ বা কিছু কিছু এখানে দেখবো কি সরকারি প্রতিষ্ঠান বা সরকারি কর্মচারী। কিন্তু এখানে প্রোহিবিশন এবং তারপরে আরেকটা পাবো সার্জিও রায়। তো কথা হচ্ছে প্রোহিবিশন, এই প্রোহিবিশন আর সার্জিও রায় কিসের ক্ষেত্রে? উচ্চ আদালত নিম্ন আদালতকে যে রিটটা জারি করে। তাহলে এখানে প্রোহিবিশন কি হচ্ছে? উচ্চতম বা ঊর্ধ্বতন যে আদালত, নিম্নতর যে কোর্ট আছে তাদেরকে তাদের সীমানায় নিজের এলাকা থেকে কাজ করতে বলে। এর জন্যই কিন্তু প্রোহিবিশন বা প্রতিষেধ। এরপর যদি আলোচনা করবো সেটা হচ্ছে কি সার্জিও রায়। আর এ আড়াই এরকমই কিছু একটা আছে। তাহলে সার্জিও রায়, সার্জিও রায় কথার অর্থ কি? এটা হচ্ছে আমাদের যদি বলা হয় সেটা হচ্ছে উৎপ্রেষণ। উৎপ্রেষণ, উৎপ্রেষণ এটা কি? মেইন কথা হচ্ছে যে নিম্নতর আদালত থেকে যে কেসের বা কোনো স্টাডির প্রসিডিউর সেটা যদি ঊর্ধ্বতন আদালতে মনে করো শিফট হচ্ছে, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় কি উৎপ্রেষণ। মনে করো বিশেষ করে আপিল করা, যখন ডিস্ট্রিক্ট করে কোনো একটা মামলা শুনানি হয়ে গেছে, তার ক্ষেত্রে যে আপিল সেটা কোথায় করবে? হাইকোর্টে। হাইকোর্টের যে মামলা শুনানি হয়েছে তার বিরুদ্ধে আপিল করা হবে, সেই আপিল করার যে ডকুমেন্ট সেগুলো কি করবে? এই উৎপ্রেষণ জারি করবে সার্জিও রায়। তার ক্ষেত্রে এই উৎপ্রেষণ বা সার্জিও রায় জারি করলে কি হবে? এই নিম্নতর আদালতের যে প্রসিডিওর যা যেটুকু কেস রয়েছে, যে তথ্য রয়েছে, সেটা কাকে? অবশ্যই ঊর্ধ্বতন কোর্টকে পেশ করতে হবে। এই হচ্ছে কি সার্জিও রায়। তো আমাদের যে সংবিধানের প্রতিবিধানের অধিকার তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি ধারা 32। আর ধারা 32-এর যে 5টা রিট আছে, এই রিট গুলো খুবই ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? হেভিয়াস কর্পাস কথার অর্থ কি? বন্দি প্রত্যক্ষীকরণ, এইটুকু ইম্পর্টেন্ট, ব্যাখ্যায় যেতে হবে না। ম্যান্ডামাস কথার অর্থ কি? পরমাদেশ। পরে বলবে কোয়ারেন্ট কথার অর্থ কি? কোন অধিকারে বা অধিকার পৃষ্ঠা। এখানে দেখেছি প্রোহিবিশন মানে কি? প্রতিষেধ, এটা ইংলিশ মনে রাখবে। প্রোহিবিশন মানে কি? নিষেধ করা। আর লাস্টে কি সার্জিও রায় মানে উৎপ্রেষণ, ঠিক আছে? আচ্ছা, বাদ বাকি যে 33 থেকে 35 এটা আমাদের এক্সামে খুব বেশি কাজে লাগে না, বিসিএস লেভেল বা ইউপিএসসি লেভেলে একটু ইম্পর্টেন্ট। কারণ এটা হচ্ছে কাদের? এটা পুলিশ প্রশাসনের যে কর্মচারী তাদের ক্ষেত্রে এই অধিকারগুলো বলা হয়েছে। কোনটা? 33 থেকে ধারা 35। ওটা এক্সাম ওরিয়েন্টেড নয় বা এক্সামের দিক থেকে ইম্পর্টেন্ট নয়, কোনো রকম কোশ্চেন দেখা যায় না। তো এই ছিল আমাদের মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা। সবাই কিন্তু ভিডিওটি একদম সিকোয়েন্স অনুযায়ী পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দেখে নিও, তাহলে কিন্তু মৌলিক অধিকার তোমার জীবনের মতো ঠিকঠাক ভুলবেই না, ঠিক আছে? তাহলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে, ঠিক আছে? যে তুমি যদি উপকৃত হও এই ভিডিওটা দ্বারা, তাহলে তোমার উপকারের যেন ফলাফল অন্যান্যরা পেয়ে থাকে, ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।